আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটি মিস করলে এই অধ্যায়ের কোনো ম্যাথই তুমি সলভ করতে পারবে না। তো সর্বপ্রথমে আমরা থিওরি 14 দিয়ে শুরু করব এবং থিওরি 14তে বলা হয়েছে একক ফাংশন এবং সার্বিক বা সর্বগ্রাহী ফাংশন সম্পর্কে তোমার কাছে জানতে চেয়েছে বা থিওরিটা প্রমাণ করতে হবে। তো সর্বপ্রথমে আমরা একক ফাংশন কি এবং একটা ফাংশন কখন সার্বিক বা সর্বগ্রাহী হয় বা একক ফাংশন কখন হয় সেটা আমরা জানার চেষ্টা করব। তো চলো আমরা এই বিষয়গুলো যদি না জানি তাহলে আমরা এই থিওরি করার পর কিন্তু আমরা ম্যাথে যাব, তো সেই ম্যাথগুলো কিন্তু আমরা সলভ করতে পারবো না। তো এই কারণে আমরা একক ফাংশন এবং সার্বিক বা সর্বগ্রাহী ফাংশনের সংজ্ঞা জেনে 14 নম্বর থিওরিটা সলভ করব এবং আমি আশা করছি যে এরপর আমাদের এই প্রথম অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে আমরা সবগুলো ম্যাথ সলভ করতে পারবো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো একক ফাংশন, তো একটা ফাংশন এটা কিন্তু আমরা এক এক ফাংশনের সংজ্ঞা উঠাইছি। তাহলে কোনো ফাংশন যদি এক এক হতে চায় তাহলে তার পূর্ব শর্ত কিন্তু হচ্ছে কি, তাকে আগে ফাংশন হতে হবে, তারপরে কিন্তু এক এক ফাংশনের কথা আসবে। আমরা এর পূর্বে কিন্তু হচ্ছে যে দুইটা ভিডিও দিয়েছি এবং প্রথম ভিডিওতে ফাংশন এবং অন্যয় সম্পর্কে আলোচনা করেছি। তো ফাংশনে আমরা হচ্ছে বলেছিলাম যে একটা ফাংশন কখন হচ্ছে না দুইটা সেটের গুণফল কখন হচ্ছে ফাংশন হতে পারে, কখন ফাংশন হবে। একটা ফাংশন থাকলেই একটা এফ অফ এক্স দিয়ে যে কোনো সমীকরণ থাকলে সেটাকে তুমি কিন্তু ফাংশন বলতে পারবে না। এটার ব্যাখ্যা কিন্তু আমরা বিস্তারিত পূর্বের ভিডিওতে দিয়েছি। এবং এও বি দুইটা যদি সেট হয় তাহলে তাদের কিন্তু সত্য আছে। কি সত্য? যে ডোমেনের পুনরাবৃত্তি হওয়া যাবে না, বা এক্স বিলংস টু এটা কি হবে, আলাদা আলাদা হতে হবে। প্রত্যেকটা যে প্রত্যেকটা সাবসেটে কি হবে, এ ক্রস বি এর গুণফলে যে সাবসেটগুলো থাকবে এক্স বিলংস টু এটা প্রত্যেকটা আলাদা আলাদা হবে, ওয়াইটা একই হলে কিন্তু সমস্যা নাই। অর্থাৎ ডোমেনটাকে আলাদা হতে হবে। বা একজন পিতার আমরা হচ্ছে টেকনিকের সাহায্যে শিখেছিলাম যে একজন পিতার বা মাতার, আমরা পিতা দিয়ে যেহেতু শিখেছি পিতা দিয়ে বলছি, মাতা দিয়েও কিন্তু সংজ্ঞাটা এক্সিস্ট করবে। একজন পিতার কিন্তু দুইটা সন্তান কখনো হইতে পারে না। একজন পিতার তিনটা কি আমাদের ছিল যে একজন পিতার তো দুইটা সন্তান হতে পারে না, দুইজন পিতার কি একটা সন্তান হতে পারে না। এটা ছিল না? হ্যাঁ, আমার সংজ্ঞাটা মাথায় এসেছে যে আমরা যে টেকনিকের সাহায্যে শিখেছিলাম যে দুইজন পিতার একটা কি সন্তান হতে পারে। এটা হচ্ছে যে স্বাভাবিকভাবে হয়তো ডাকতে পারে, একজন সন্তান দুইজনকে পিতা বলে ডাকতে পারে, কিন্তু এটা আসলে কিন্তু সম্ভব নয়। আমরা এইসব বিষয়ে আশা করি জানি যে এটা আসলে সম্ভব নয় যে দুইজন পিতার একটা সন্তান কিন্তু হতে পারে না। তাহলে দুইজন পিতার একটা সন্তান যেমন হতে পারে না, তেমন কি ওটা ফাংশনও নয়। কারণ ফাংশনটা কি বাস্তব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাস্তব জীবনের যা কিছু আছে সবকিছুই ফাংশনের সাথে জড়িত। তো চলো আমরা এখন কথা বেশি না করে একক ফাংশন এবং সার্বিক বা সর্বগ্রাহী সম্পর্কে জেনে নিই। তাহলে একক ফাংশন হওয়ার পূর্ব শর্তকে, সেই ফাংশনকে আগে ফাংশন হতে হবে, তারপরে একক ফাংশনের কথা আসবে। তো চলো আমরা এখন সংজ্ঞাটা দেখি। ফাংশন এফ সাচ দ্যাট এ টেন্ডস টু বি কে এক এক ফাংশন বলা হবে যদি এ এর প্রত্যেক ভিন্ন ভিন্ন উপাদানের এফ সম্পর্কিত উপাদান ভিন্ন ভিন্ন হয়। হয়তো তুমি কিছুই বুঝতে পারছো না, কোনো সমস্যা নাই। আমি হচ্ছে যে যখন তোমাকে এক্সাম্পল বা টেকনিকটা শেখাবো তখন তোমার পানির মতন সহজ হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি একদম। দেখো, গাণিতিক রূপ এফ সাচ দ্যাট এ টেন্ডস টু বি কে এক বলা হবে যদি এফ অফ এ ইকুয়াল এফ অফ বি টেন্ডস টু এ ইকুয়াল হচ্ছে কি এ ওয়ান ইকুয়াল হচ্ছে এ টু হবে। অর্থাৎ এখানে কি ছিল, এখানে হচ্ছে এফ অফ এ ওয়ান আর এখানে হচ্ছে কি এ টু হচ্ছে ছিল। হ্যাঁ, দেখো যে এখানে এফ অফ এ ওয়ান ইকুয়াল হচ্ছে কি ছিল বলতো, এফ অফ এ টু ছিল, এফ অফ এ টু হচ্ছে ছিল। ঠিক আছে। তো এফ অফ এ ওয়ান এর মান বসিয়ে যদি এফ অফ এ টু পাওয়া সমান হয় তাহলে অবশ্যই এ ওয়ান আর এ টু সমান হবে। হয়তো তুমি এইটুকু কিছুই বুঝতে পারো না, চলো আমি তোমাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। এখানে এক ফাংশনের আমরা যে টেকনিকটা মনে রাখবো যে ম্যাক্সিমাম একজন পিতার একটা সন্তান থাকবে। অর্থাৎ
একজন পিতার সর্বোচ্চ একটি সন্তান থাকতে পারবে, সন্তান না থাকলেও কোনো সমস্যা নেই, সেই ফাংশনকে আমরা বলতে পারবো এক এক ফাংশন। চলো আমরা সেটা বোঝার চেষ্টা করি। দেখো এ একটা সেট, বি হচ্ছে একটা কি সেট, ঠিক আছে। এর উপাদান হচ্ছে যে আমরা হচ্ছে এখানে আর আলাদা করে হচ্ছে লিখছি না। দেখো মনে করো যে এ একটা হচ্ছে সেট, বি হচ্ছে একটা সেট, দেখো বি হচ্ছে একটা সেট, তাহলে এর উপাদানগুলো 1 2 3 4 হচ্ছে নিলাম। এরপরে বি এর যে উপাদান, বি এর উপাদান আমরা এক্স ওয়াই জেড নিব না, পি কিউ আর নি, পি কিউ আর এই যে এস হচ্ছে নিলাম। তাহলে এখানে আমি মৌলিক যে বিষয়টা বললাম যে কি একজন পিতার সর্বোচ্চ একটি মাত্র সন্তান থাকতে পারবে। একজন পিতার কিন্তু দুইটা সন্তান কিন্তু থাকতে পারে, কিন্তু কি এই এক এক ফাংশনের সর্বোচ্চ কি একজন পিতা একটি মাত্র সন্তান নিতে পারবে, এর বেশি নিতে পারবে না। দেখো এবার দেখো আমি পি মনে করো যে এই 2 এর সাথে 2 তার সন্তান, এইটা কি আমাদের ছেলে, আর এটা হচ্ছে কি বাবা, এটা হচ্ছে বাবা। তাহলে এই কিউ এর মনে করো যে সন্তান একটি হচ্ছে 4, আর এর একটি সন্তান হচ্ছে 1, আর এস এর মনে করো কোনো সন্তান নাই। তাহলে দেখো তো যে প্রত্যেক একটা বাবার, এটা হচ্ছে বাবা, তাহলে পি এর একটা সন্তান 2, কিউ এর একটি সন্তান হচ্ছে 4, আর এর একটি সন্তান হচ্ছে 1। অর্থাৎ একজন বাবার সর্বোচ্চ একটি সন্তান আছে, আরেকজন বাবার সন্তানই নাই, তাতে তো সমস্যা হচ্ছে না। কারণ এখানে কি এর ভিন্ন ভিন্ন উপাদানের এফ সম্পর্কিত উপাদান ভিন্ন ভিন্ন হতে হবে, ঠিক আছে। তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এবার আমরা সার্বিক বা সর্বগ্রাহী ফাংশন সম্পর্কে বেশ কিছু তথ্যগুলো জেনে নেব। চলো দেখো এবার আমরা সার্বিক বা সর্বগ্রাহী ফাংশন সম্পর্কে জানবো। এটাকে ইংরেজিতে ওয়ান টু ফাংশনও হচ্ছে বলা হয়। তো এই ফাংশনের মূল যে সারমর্ম বা টেকনিকটা হচ্ছে যে প্রত্যেকের সন্তান থাকতেই হবে এবং বা প্রত্যেকের মধ্যে রিলেশন থাকবে। প্রত্যেকের মধ্যে সহজভাবে বললে কি রিলেশন থাকবে, রিলেশন মানে সম্পর্ক থাকবে। যেমন মনে করো তোমাদের ডিপার্টমেন্টে, আমি যদি ফিজিক্স ডিপার্টমেন্টের কথা বলি, যে ফিজিক্স ডিপার্টমেন্টে মনে করো 50 জন ছেলে আছে এবং 50 জন মেয়ে আছে। তাহলে প্রত্যেকের সাথে যদি রিলেশন থাকে বা রিলেশন থাকবে, তাহলে ওটা কি হবে, সার্বিক বা সর্বগ্রাহী ফাংশন হবে। ওই পুরো 50 জনই কি হয়ে যাবে, সার্বিক বা সর্বগ্রাহী ফাংশন হবে, সার্বিক বা সর্বগ্রাহী বা অন টু ফাংশন হবে। তো দেখো এখন আমরা সংজ্ঞাটা সহজভাবে বোঝানোর চেষ্টা করি। সার্বিক বা সর্বগ্রাহী ফাংশন এফ সাচ দ্যাট ইট টেন্ডস টু বি কে সার্বিক ফাংশন বলা হবে যদি বি সেটের প্রত্যেক উপাদানই এ সেটের উপাদানের সাথে সম্পর্কিত হয়। এটাকে আবার আরো একটি নাম আছে, সারজেক্টিভ ফাংশনও বলা হয় এটাকে, হ্যাঁ সারজেক্টিভ ফাংশনও বলা হয়। এর গাণিতিক রূপটা হচ্ছে কি এফ সাচ দ্যাট এ টেন্ডস টু বি কে সার্বিক বা সর্বগ্রাহী বলা হবে যদি এফ অফ এ ইকুয়াল হচ্ছে এফ অফ বি হয়। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে এর কোডোমেন ও রেঞ্জটা হচ্ছে সেম হয়। তো এইটা হচ্ছে সংজ্ঞা। এটা যদি তোমার মনে না থাকে আমরা বা খুব ভালোভাবে বুঝতে না পারলে আমরা টেকনিকের সাহায্যে বোঝার চেষ্টা করব কি যে প্রত্যেকের কি থাকবে, প্রত্যেকের সন্তান থাকবে বা প্রত্যেকের রিলেশন থাকবে। মনে করো এটা একটা এ সেট আর এটা হচ্ছে বি সেট। যদি আমি কল্পনা করি তাহলে 1 2 3 4, এখানে যদি আমি ধরি এ বি সি ডি, তাহলে একটু দেখো তো ভালো করে দেখো। এ মনে করো এর সন্তান হচ্ছে 1, বি এর সন্তান হচ্ছে 3, সি এর সন্তান হচ্ছে কি 2, আর ডি এর সন্তান হচ্ছে কি 4। এটা হচ্ছে আমাদের ছেলে আর এটা হচ্ছে আমাদের বাবা, ঠিক আছে। তো দেখো যে প্রত্যেকের কিন্তু একটা করে সন্তান আছে, অর্থাৎ এখানে প্রত্যেকের একটা করে সন্তান তোমার থাকতে হবে বা প্রত্যেকের রিলেশন বা সম্পর্ক থাকতেই হবে। একাধিক হয়ে গেলে সেটা আর কি থাকবে না, অন টু বা একক ফাংশন হবে না। তো এই ছিল সার্বিক সর্বগ্রাহী বা হচ্ছে কি এক এক ফাংশন সম্পর্কে মৌলিক বা বিস্তারিত ধারণা। এখন আমরা 14 নম্বর থিওরিটা খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। দেখো 14 নম্বর ম্যাথটা আমি তোমাদের বোঝার সুবিধার্থে বোর্ডে উঠাই নিয়েছি। এই ম্যাথটা মেজরদের 13, 15 এবং 21 সালে এসেছিল সর্বশেষ, এবং এর আগেও বেশ কিছু সালে এসেছিল। তো তোমাদের এই অধ্যায়টা যেহেতু নন মেজরদের জন্য নতুন সংযোজন করা হয়েছে, সো এই অধ্যায়ের ম্যাথ বোর্ডে আসে নাই, নন মেজরদের আসে নাই, মেজরদের এসেছে। এবার দেখো যদি
প্রশ্নটা কি বলছে, আমরা প্রশ্নটা বুঝতে পারলে ম্যাথটা সলভ করা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। দেখো, যদি এফ সাজ দ্যাট এ টেন্স টু বি এবং এফ সাজ দ্যাট বি টেন্স টু সি ফাংশন দুটির প্রত্যেকে এক এক ও সর্বগ্রাহী হয়, তবে দেখাও যে এফ ও জি ইনভার্স ইকুয়াল, এফ ও জি না, এখানে ও না, এটা হচ্ছে এফ নট জি বা এফ ডট জি হচ্ছে পড়তে পারো, এফ ডট জি ইনভার্স ইকুয়াল এফ ইনভার্স ডট জি ইনভার্স। অর্থাৎ এই কথাটার দ্বারা বোঝায় যে এফ ও জি এর গুণফল, এফ ও জি এর গুণফল যে আমরা ফাংশনটা পাবো। ঠিক আছে, তাহলে এফ এফ সাজ দ্যাট এ টেন্স টু বি, এই কথাটার অর্থ কি বলতো, যে এ ও বি এর মধ্যে একটা সম্পর্কযুক্ত ফাংশন হচ্ছে কি এফ, এবং এই হচ্ছে কথাটার দ্বারা কি বোঝাচ্ছে, বি ও সি দুইটা সম্পর্ক দ্বারা ফাংশন হচ্ছে কি জি, ফাংশন দুটির প্রত্যেকে এক এক এবং সর্বগ্রাহী হয়। অর্থাৎ এই দুইটা ফাংশনে কি হচ্ছে, এক এক এবং সর্বগ্রাহী হবে। তোমাকে প্রশ্নতে বলে দিয়েছে, হয় তবে দেখাও যে তোমাকে এটা এবং এটা, এই পক্ষ এবং এই পক্ষ প্রমাণ করে হচ্ছে দেখাতে হবে। তো দেখো আমরা কি হচ্ছে বলছি, আমরা জানি এফ ও জি দুটি ফাংশন এক এক ও সর্বগ্রাহী হলে জি ডট এফ ফাংশনটি এক এক ও সর্বগ্রাহী হয়। সুতরাং জি ডট এফ ইনভার্স বিদ্যমান। দেখো এই কথাটা কেন বললো সেটা আমরা বোঝার একটু চেষ্টা করি। আমাদের এই বইয়ের 12 নম্বর থিওরিতে এটা হচ্ছে প্রমাণ করা আছে, সেই জন্য আমরা এই কথাটা বলতে পেরেছি, তাছাড়া কিন্তু বলতে পারতাম না। দেখো বিষয়টা কি বলছি, আমি আবারও বুঝিয়ে বলছি যে আমরা জানি এফ ও জি দুইটি ফাংশন এক এক ও সর্বগ্রাহী হলে জি ডট এফ ফাংশনটি এক এক ও সর্বগ্রাহী হবে। অর্থাৎ দুইটা ফাংশন যদি এক এক এবং সর্বগ্রাহী হয় তাহলে জি ডট এফ, অর্থাৎ জি ডট এফ মানে দুইটা ফাংশনকে গুণফলের যে ফাংশনটা আমরা পাবো সেই ফাংশনটাও কি এক এক ও সর্বগ্রাহী হবে। এটা আমরা থিওরি 12তে হচ্ছে জেনেছি। তো ওটা যেহেতু আপাতত খুব একটা ইম্পর্টেন্ট না, সেই কারণে আমরা হচ্ছে সলভটা দিই নাই, পরবর্তীতে যদি আসে তখন আমরা সলভটা দিব। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই কারণে আমাদের এটা হচ্ছে তোমার হচ্ছে মেনে নিতে হবে বা মুখস্থ করতে হবে। সুতরাং জি ডট এফ ইনভার্স হচ্ছে বিদ্যমান, অর্থাৎ কোনো ফাংশন, দুইটা ফাংশন যদি এক এক এবং সর্বগ্রাহী হয় তাহলে জি ডট এফ ফাংশনটিও এক এক ও বিদ্যমান, এক এক ও সর্বগ্রাহী হবে। অর্থাৎ একটা ফাংশন যদি এক এক ও সর্বগ্রাহী হয় তাহলে তার বিপরীত ফাংশনও বিদ্যমান। তাহলে দেখো তো জি ডট এফ ফাংশনটি কি এক এক ও সর্বগ্রাহী, তাহলে জি ডট এফ ইনভার্স হচ্ছে বিদ্যমান। এখন বিপরীত ফাংশনের এর পূর্বে আমাদের সংজ্ঞাটা দেখতে হতো, তো তোমাদের হচ্ছে দেখানো হয়নি। আমি যদি সহজ করে বলি যে মনে করো একটা ফাংশন, আমি যদি এখানে লিখি, আর প্রশ্নটা আমাদের প্রয়োজন নাই, আমি যদি এখানে একটা লিখি যে এফ একটা ফাংশন যার এ টেন্স টু বি এর মধ্যে সম্পর্ক করে কি হয়েছে, এফ একটা ফাংশন গঠিত হয়েছে, তাহলে এর যদি তুমি বিপরীত ফাংশন গঠন করো তাহলে এফ ইনভার্স, বিপরীত মানে কি, এফটা নিচে চলে আসবে, তাহলে হয়ে যাবে কি বি টেন্স টু হয়ে যাবে এফ। অর্থাৎ আমরা জানি কি যে এফ সাজ দ্যাট এ টেন্স টু বি, এটা হচ্ছে ডোমেন, বিটা হচ্ছে কোডোমেন, এবং এফ অফ এর মানটা হচ্ছে কি বলতো, রেঞ্জ হয়। এফ অফ এটা আমরা কি বেসিক ক্লাস আলোচনা করেছি। আর এফ ইনভার্স হচ্ছে বি টেন্স টু এ যদি হয় তাহলে বিটা হয়ে যাবে এখন ডোমেন, এটা হচ্ছে কোডোমেন, আর এই যে এফ ইনভার্স বি যেটা পাবো সেটা হবে আমাদের কি রেঞ্জ। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। আমি আবারও যদি বলি যে এফ সাজ দ্যাট এ টেন্স টু বি ফাংশনের ক্ষেত্রে কি হয় বলতো, এটা হচ্ছে ডোমেন হয়, বিটা হচ্ছে কি হয়, কোডোমেন হয়, আর এফ অফ এর মান বসে যা পাবো ফাংশনটা সেটা হয় কি রেঞ্জ। তাহলে এফ ইনভার্স যদি হয় তাহলে বি টেন্স টু এ, তাহলে বিটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে কোডোমেন, এবং এফ ইনভার্স বি এর যে মানগুলো পাবা সেটা হবে রেঞ্জ। ঠিক আছে, তো আমরা হচ্ছে যে এটা হচ্ছে কোনটা আলোচনা করলাম, একটা ফাংশন অর্থাৎ বিপরীত ফাংশনের সংজ্ঞাটা প্রথমে সংজ্ঞার সাথে যখন যে দুইটা সংজ্ঞা আমরা আলোচনা করলাম তার সাথে দেওয়া উচিত ছিল, বাট আমরা একটু মিস্টেক করেছি। তো যাই হোক, সমস্যা নাই, তোমাদের এখানে আলোচনা করে দিলাম। তো বিপরীত ফাংশন সম্পর্কে আশা করি তোমরা এইটুকু জানলেই হবে আপাতত। ঠিক আছে, তো দেখো তাহলে একটা ফাংশন জি ডট এফ, এই কথাটার অর্থ কি, যে দুইটা ফাংশনের গুণফল করে যে ফাংশনটা পাওয়া যাবে। তাহলে একটা ফাংশন যদি এক এক এবং সর্বগ্রাহী হয় তাহলে তার বিপরীত ফাংশন বিদ্যমান হবে, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে জি ডট এফ সাজ দ্যাট এ টেন্স টু সি হলে জি ডট এফ ইনভার্স
দেখো তো এখানে ভালো করে দেখো, এটা আমরা জি ডট এফ এই ফাংশনটা বিবেচনা করে নিয়েছি। এ টেন্স টু সি, এই এ টেন্স টু সিটা কি বিবেচনা করে নিচ্ছি, কারণ আমাদের প্রমাণে কিন্তু জি ডট এফ প্রয়োজন, প্রমাণে জি ডট এফ প্রয়োজন। তাহলে কি এ টেন্স টু সিটা আমরা বিবেচনা করে নিচ্ছি। তাহলে এটা যদি হয় তাহলে জি ডট এফ এর বিপরীতটা কি হবে বলতো? এর বিপরীতটা সি টেন্স টু এ হবে না? হবে। তাহলে এটা হবে, এবং এটি হবে কি এক এক ও সর্বগ্রাহী হবে। কারণ আমরা কি হচ্ছে জানলাম বলতো, যে একটা ফাংশনের বিপরীত ফাংশন তখনই থাকে যদি ওই ফাংশনটা এক এক এবং সর্বগ্রাহী হয়। এটা আমরা কিন্তু জানি আগে থেকে। এখন এটা এই অংশটুকু শুধু আমরা যদি বিবেচনা করে নিই, তাহলে এটার বিপরীত এটা, আর এটার বিপরীত যদি এটা হয়, তাহলে অবশ্যই এই ফাংশনটি এক এক এবং সর্বগ্রাহী হবে। ঠিক আছে, তো চলো আমরা এখন বাকি অংশটুকু দেখি। দেখো এবার আমরা এখান থেকে লেখা শুরু করব। এফ ও জি এক এক ও সর্বগ্রাহী, সুতরাং এফ ইনভার্স সাজ দ্যাট বি টেন্স টু এ, জি ইনভার্স সি টেন্স টু বি বিদ্যমান থাকবে। দেখো আমরা প্রথমেই এই থিওরিটা শুরু করার সময় বলেছিলাম যে এফ ও জি এক এক ও সর্বগ্রাহী। তাহলে কোনো ফাংশন এক এক এবং সর্বগ্রাহী যদি হয়, তাহলে তার বিপরীত ফাংশন থাকবে না ভাইয়া? তাহলে এই বিপরীত ফাংশনটা আছে। তাহলে এফ ইনভার্স এফ সাজ দ্যাট কি ছিল আমাদের বলতো? এ টেন্স টু বি ছিল না? তাহলে জি সমান কি ছিল বলতো? জি সাজ দ্যাট ছিল কি বি, এই বি টেন্স টু সি। ঠিক আছে, তাহলে বিপরীতটা তাহলে কি হবে? বি টেন্স টু এ। আর জিটা কি হবে বলতো? সি টেন্স টু বি। ঠিক আছে, তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এটা বিদ্যমান থাকবে। এবার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখো, এইখানে সবাই ভুল করে। এখন জি ডট এফ ইনভার্স ইকুয়াল এফ ইনভার্স ডট জি ইনভার্স এর জন্য এটা আমরা কেন লিখবো সবই আমি ব্যাখ্যা দিচ্ছি। আমরা একটু শেষ করে দেখো। এর জন্য যে কোনো উপাদান সি টেন্স টু সি, সিটা কিন্তু উপাদান, এই সিটা কিন্তু সেট, এর ইমেজ তুমি যদি আয়নাতে দাঁড়াও তাহলে কি তোমার ইমেজ আসবে না বাইরে থেকে ইমেজ আসবে বলতো? ভূতের কি ইমেজ আসবে? বা আরেকজনের, তুমি মনে রহিম, তোমার নাম মনে করো রহিম, তুমি আয়নার সামনে দাঁড়ালছো, তাহলে আয়নার সামনে তোমাকে দেখতে পাওয়া যাবে না, করিমকে দেখতে পাওয়া যাবে, নিশ্চয়ই রহিমকে দেখতে পাওয়া যাবে। তাহলে ইমেজটা সেই কথাটা বলছে যে জি ডট এফ ইনভার্স ও এফ ইনভার্স ও জি ইনভার্স এর অধীনে একই থাকবে না। তুমি যে মানুষটা আয়নার সামনে দাঁড়াবা, তুমি যে মানুষটা আছো আয়নাতে কি ভিন্ন মানুষ দেখাবে? ওই মানুষটাই তো দেখাবে। তো সেটাকে আমরা সি ধরে নিয়েছি উপাদান একটা। সো এটা সিম্পল বিষয় যে এখন জি ডট এফ ইনভার্স ইকুয়াল এফ ইনভার্স ও জি ইনভার্স এর জন্য যে কোনো উপাদান সি টেন্স টু সি বিলংস টু সি এর ইমেজ জি ও এফ ইনভার্স ডট জি ইনভার্স অধীনে একই থাকবে। সো সিম্পল বিষয়। এখন দেখো, এখন এ টেন্স টু এ কমা বি টেন্স টু বি হলে এফ অফ এ সমান বি। এই যে এটা এ এর উপাদান আর বিটা বি এর উপাদান, এটা আমরা বিবেচনা করে নিলাম। এটা যদি হয় তাহলে এফ অফ এ সমান কি হবে? বি হবে। তাহলে এই যে এইটা থেকে তুমি কল্পনা করো যে এটাকে রেখে দাও আর এফটাকে সমানের ওপাশে দিয়ে দাও, তাহলে এফটা এর সাথে গুণ আকার আছে, ওপারে গিয়ে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এফ ইনভার্স হবে, তাহলে এ ইকুয়াল কি? এফ ইনভার্স বি। এবার বি বিলংস টু বি কমা সি বিলংস টু সি হলে জি বি, তাহলে জি বি সমান সি। ঠিক আছে, তাহলে এটা দেখো এই জিবি থেকে আমরা সি কিভাবে বলতে পারি বলতো? যে এটা থেকে আমরা কিভাবে বলতে পারি? এই যে বিটা থেকে গেল আর জিটাকে সমানের ওপাশে পার করে দিলাম, তাহলে কি হলো? জি ইনভার্স সি। তাহলে এই যে এই অংশটা আর এই অংশটা আমরা কি ধরে নিয়েছি যে বিটা বি এর উপাদান, সিটা সি এর উপাদান, এটা এ এর উপাদান আর বিটা বি এর উপাদান। এবার দেখো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা বাম পক্ষ নিয়ে এবার কাজ করবো। আমাদের প্রমাণটা কি ছিল? আমাকে একটু বলো তো। আমি একটু প্রমাণের দিকে যাব। আমাদের প্রমাণের দিকে যেতে হবে। একটু ওয়েট, শুধু জাস্ট দেখো আমাদের প্রমাণটা কি ছিল বলো তো। আমাদের প্রমাণ করতে হবে জি ও, সরি একটু ডিস্টার্ব করছে মেবি। দেখো এই জি ডট এফ ইনভার্স ছিল ইকুয়াল জি ইনভার্স, প্রথমে কি জি ইনভার্স আছে? না, এফ ইনভার্স আছে, সরি এফ ইনভার্স আছে।
এই হচ্ছে এফ ইনভার্স ডট হচ্ছে কি আছে জি ইনভার্স। এটা আমাদের কি করতে হবে বলতো, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা বাম পক্ষটা নিয়ে এখন কাজ করব, যে জিও এফ, এখানে কিন্তু জি ডট এফ ইনভার্স আছে। আমরা প্রথমে জি ডট এফ নিয়ে আগে কাজ করে আমরা এর পরবর্তীতে ইনভার্স বানাবো। তাহলে জি ডট এফ এ, এটা আমরা হচ্ছে জানি ফাংশনের ক্ষেত্রে, যে মনে করো এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে এবং জি একটা ফাংশন দেওয়া আছে। যদি এই এফ ও এফ ডট জি তোমাকে হচ্ছে নির্ণয় করতে বলে, তাহলে কি হয় বলতো, এটা যদি তোমাকে নির্ণয় করতে বলে, বা এফ ও জি বা গফ, আমরা হচ্ছে গফ দিয়ে শিখি, জি ও, এখানে লেখাটা আসছে না কেন, জি ও এফ যদি তোমাকে হচ্ছে নির্ণয় করতে বলে, তাহলে কি হয় বলতো, জি জি অফ এফ অফ এ, জি অফ এফ অফ এ, এটা হচ্ছে একটা সূত্র। এটা হচ্ছে সূত্র একটা, যে এফটা যদি এফ একটা ফাংশন হয়, দুটো একটা এফ একটা ফাংশন, জি একটা ফাংশন, অর্থাৎ দুইটা ফাংশন যদি থাকে, তাহলে তাদের যদি ডট বের করতে বলে, তাহলে জি অফ এফ অফ এ, এটাই এখানে হচ্ছে লেখা হয়েছে। যে এখানে যেহেতু জি ও এফ, সরি, এখানে যে সূত্রটা আছে দেখো, এফ ও জি দুইটা যদি ফাংশন থাকে, তাহলে জি ও এফ এক্স যদি নির্ণয় করতে বলে, অর্থাৎ দুইটা ফাংশনের গুণফল নির্ণয় করতে বলে, তাহলে হবে জি অফ এফ অফ হচ্ছে এক্স হবে। হ্যাঁ, এফ অফ হচ্ছে এক্স, এটা হচ্ছে আমাদের জানা একটা সূত্র। এটা আমাদের কি জানা একটা সূত্র, কি যে এফ ও জি দুইটা ফাংশন, তাদের যদি গুণফল বের করতে বলে, এটাকে কিন্তু নট উচ্চারণ করা যায়, জি নট এফ এক্স, তাহলে জি অফ এফ অফ এক্স, জি অফ এফ অফ এক্স। তাহলে সেটা থেকে আমরা লিখেছি যে জি নট এফ এ সমান হচ্ছে জি অফ এফ অফ এ। তাহলে এফ অফ এর মান কিন্তু আমরা বের করে রেখেছি। দেখো তো এফ অফ এ, এই যে এফ অফ এর মান কত, দেখো তো বি, এফ অফ এর মান এই যে বি, এই যে এফ অফ এর পুরোটার মান আমরা বি বসাই দিয়েছি, জিটা জি জায়গায় থাকলো। এবার জি অফ বি এর মান আমরা কি বের করেছি, দেখো তো জি অফ বি, কই জি অফ বি, এই যে জি অফ বি, এই যে জি অফ বি এর মান আমরা সি হচ্ছে বের করেছি। তাহলে এবার দেখো আমাদের জি ডট এফ ইনভার্স সিটাকে আমরা হচ্ছে যে এই জি ও এফটাকে আমরা মনে করো সমানে ডান পাশে হচ্ছে পাঠাই দিয়েছি। এখানে আরো সহজভাবে যদি করি, যে আমরা মনে করো এই যে এটাকে হচ্ছে রেখে দিলাম, আর জি ডট এফটাকে ও পাশে হচ্ছে পাঠাই দিলাম, তাহলে কি হবে বলতো, জি এফ ইনভার্স হচ্ছে সি হবে না? তো এটাকে হচ্ছে এখানে হচ্ছে লেখা হয়েছে যে জি ও এফ হচ্ছে ইনভার্স সি কি হবে এ হচ্ছে। তাহলে এটা আমরা একটা হচ্ছে মান পাইলাম। এটা কার আমরা মানটা পাইলাম বলতো, জি এফ ইনভার্স সি এর মান পাইলাম কত, এ হচ্ছে পাইলাম। এবার আমরা এই যে ডান পক্ষ, আমরা বাম পক্ষ নিয়ে কাজ করে এটুকু পাইলাম, এখন আমরা ডান পক্ষ নিয়ে কাজ হচ্ছে করব। তো দেখো এবার আমরা হচ্ছে বাম যে অংশটুকু আছে, সেই বাম অংশটুকু নিয়ে কাজ করব। দেখো আমরা আমাদের বাম যে অংশটুকু আছে, দেখো আমাদের কি হচ্ছে বলছে, এবং বাম যে অংশটুকু কি আছে বলতো, এফ ইনভার্স ও, এই যে এখানে আছে না ও, এখানে হচ্ছে ডট, এফ ইনভার্স ডট কি আছে বলতো, জি হচ্ছে ইনভার্স কি হবে বলতো, এ না সি, আমরা সি যেহেতু ধরেছি, সি আমরা কি ধরেছি যেহেতু, তাহলে সি হবে, এর ইমেজ যেহেতু সি ধরেছি, তাহলে এটা কি হবে বলতো, এফ ইনভার্স আর হচ্ছে জি ইনভার্স কি বলতো, সি, এ হচ্ছে সি হবে। ঠিক আছে, এবার আমরা এফ ইনভার্স ডট জি ইনভার্স ধরছি, এই সেম সূত্রটা সেম। হ্যাঁ, শুধু এখানে ইনভার্স আছে, তাই এখানে হচ্ছে ইনভার্স হচ্ছে বসে যাবে। এবার দেখো, এবার এখানে আমরা এই অংশটুকু একটু হচ্ছে মিশাই ফেলেছি, আমাদের যে কাজটা ছিল আমরা হালকা করে বুঝতে পারছি, সেটা হচ্ছে যে এই এফ ইনভার্স জি ইনভার্স সি, এই জি ইনভার্স সি এখানে মানটা ছিল, আমরা একটু হচ্ছে মিশাই ফেলেছি। তোমাদের খাতাতে দেখো আমরা এই মানগুলো এখান থেকে যেমন বসিয়েছি, এই হচ্ছে মানগুলো আমরা ওই পূর্বের এখান থেকে মানগুলো কিন্তু পাবো। তাহলে জি ইনভার্স সি এর মান হচ্ছে বি, আর এফ ইনভার্স বি এর মান হচ্ছে এই যে এ, এখানে আমি হচ্ছে হালকা করে দেখতে পাচ্ছি, এর মান হচ্ছে এ। তাহলে দেখো তো যে এই যে
এই অংশটুকুর মানও পাইলাম এ, আর এই বাম পক্ষের মানও পাইলাম হচ্ছে এ, আর এই ডান পক্ষের মানও হচ্ছে পাইলাম কি এ। তাহলে আমরা এখন দুইটা সমান দুইটা লিখতে পারি না? একটু পারি না বলো তো, একটু বলো আমাকে, আমরা হচ্ছে লিখতে পারি কিনা? তাহলে দেখো যে অতএব জি ডট এফ বা জি ডট এফ ইনভার্স ইকুয়াল হচ্ছে কি এফ ইনভার্স ডট জি হচ্ছে ইনভার্স। এটা কি, এটা ব্র্যাকেট যেহেতু দেওয়া নাই আর আমরা দিব না, এটা হচ্ছে প্রমাণিত। হ্যাঁ, তো এই থিওরিটা একটু হচ্ছে ক্রিটিক্যাল ছিল, পাশাপাশি আমরা প্রথমে যেহেতু সংজ্ঞা এবং অনেক কিছু আলোচনা করেছি। তো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। খুদা হাফেজ।